আমার বাসায় অভিযান চালানো হয়েছিল। সন্ত্রাসীদের একটা বাহিনী এই প্রতিষ্ঠান থেকেই আমাকে গ্রেপ্তার করা হয়। নির্বাচন তো করো নাই, মামলা খাওয়ার একটা রাস্তা তৈরি করেছে। আমার প্রায় 40টার উপর মামলা ছিল। এই রডটা নিয়েছে আমাকে মারার জন্য। 3টা বাহিনী একসাথে আক্রমণ করেছিল। ক্রস ফায়ারে দেওয়া হবে তোমাকে। আমাদের রাস্তাঘাটের কোনো উন্নয়ন এখন পর্যন্ত আমরা বাস্তবে দেখছি না। বিমানবন্দর থানা আমির হিসেবে দায়িত্ব পালন করছি। সুপ্রিয় দর্শক, উত্তরা নিউজের আজকের বিশেষ আয়োজন প্রত্যাশার ঢাকা 18 অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব ইদ্রিস। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিমানবন্দর থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ এনামুল হক শিপন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ এনামুল হক শিপন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরা সদস্য, বিমানবন্দর থানা আমির। রাজনৈতিক জীবনের শুরুটা হচ্ছে আমাদের ছাত্র জীবন থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে। আমার ক্লাসমেট আমাকে ইসলামী ছাত্র শিবিরের সদস্য ফর্ম পূরণের মাধ্যমে আমাকে সংগঠনভুক্ত করেন। তার পরবর্তীতে আমি ইসলামী ছাত্র শিবিরের 94-এর দিকে কর্মী হিসাবে এবং শিবিরের সাথী এবং সদস্য শপথের মাধ্যমে সর্বোচ্চ শপথ নিয়েছিলাম এবং বিমানবন্দর থানা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ মহানগরীর সদস্য হিসেবে 2006 সালে আমি বিদায় নিয়েছি ইসলামী ছাত্র শিবির থেকে। তার পরবর্তীতে আমি কর্মজীবনে এসে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়ে আমি আমার রাজনৈতিক বৃহত্তর অঙ্গনে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছি। এখন আমি বাংলাদেশ জামাত ইসলামের বিমানবন্দর থানা আমির হিসেবে দায়িত্ব পালন করছি। 29 তারিখে আমি আমার বাসা থেকে রাত 10টায় বের হয়ে গিয়েছি অন্য জায়গায় থাকার জন্যে। রাত্রে আমি বের হয়ে যাওয়ার আধা ঘন্টা পরে আমার বাসায় অভিযান চালানো হয়েছিল। আমার প্রত্যেকটা ঘর, আমার ভাড়াটিয়াদের ঘর, খাটের নিচে, তারপরে সোফার নিচে যত জায়গায় ছিল সব প্রত্যেকটা জায়গায় তল্লাশি করা। আমাকে না পাওয়ার কারণে পরবর্তীতে আমি যে জায়গায় থাকতাম সেটার খবর তারা পায়নি, কিন্তু রাত 1:30টার দিকে আমি যেই ঘরে ঘুমাতাম আমার বিল্ডিংয়ের দারোয়ানকে নিষেধ করা ছিল যে রাত্রে কেউ আসলে, অপরিচিত লোক আসলে গেট যেন না খুলে দেয়। রাত 1:30টার দিকে আমাকে ডাকলো যে স্যার, নিচে কিছু সন্ত্রাসী এসে আপনার ছবি দেখায়, বলতেছে এই লোক ভিতরে আছে, গালাগালি করতেছে, তাকে বাইর করে দেওয়ার জন্যে। তখন ওই রাতটা আমার হঠাৎ আমি একা এবং মোবাইল বাসায়ও ফোন দিয়ে কোনো যোগাযোগ পাচ্ছি না। বাসায় মোবাইল রেখে গিয়েছিলাম যেহেতু আমাকে ট্র্যাকিং করে ধরতে না পারে। এইভাবে ওই রাতটা আমাকে ওই জায়গায় খুব প্যারাশানির মধ্যে ছিলাম। তারপর দেখলাম যে প্রশাসনের লোক ছিল না, সন্ত্রাসীদের একটা বাহিনী হয়তো বা আমাকে কোনোভাবে দেখছে যে ওই জায়গায় যাতায়াত করে। আমি দীর্ঘদিন যারা ওই জায়গায় ছিলাম, রাত্রে চলে যেতাম, ফজরের নামাজ পড়ে আমি চলে আসতাম। হয়তো এই কারণে তারা জানতে পারার কারণে আমার ওইটার উপর আক্রমণ করা হলো। কিন্তু ওই দিন আমরা গেট না খোলার পরে আমি ফোন দিয়ে আমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে পাশে যারা ছিল তাদের 2-1জনকে এনে রাত্রি ওই জায়গা থেকে আমি বাইরে হয়ে চলে যাই। এই জন্য আমাকে ওই দিনকে আমার উপর আক্রমণ করা সম্ভব হয়নি। এর পরের দিন 29 তারিখ প্রশাসনের কাছে মেসেজটা চলে যায় ওই বাসায় আমি থাকি। আমার এয়ারপোর্ট থানা, দক্ষিণখান থানা এবং ডিবি 3টা বাহিনী একসাথে হয়ে 45 জন, আমার কাছে খবর আসছে 45 জনের মতন ওই বাড়িতে 7তলা বিল্ডিংয়ের প্রত্যেকটা বাসায় তল্লাশি করেছে এবং প্রত্যেকটা রুমে, তারপরে হচ্ছে বেলকনিতে, সব জায়গায় তারা তল্লাশি করে আমাকে খোঁজার জন্য চেষ্টা করছে। অবশ্য আমি ওই দিনকার ওই বাসায় যাইনি। আমি সংগঠনের দায়িত্বশীলদের সাথে পরামর্শ দিল যে আপনি কিছুদিনের জন্য একটু গা ঢাকা দেন, এলাকার বাইরে চলে যান। তখন আমি ঢাকার বাইরে কয়েকদিনের জন্য অবস্থান করি। আমার জুলাই আন্দোলনে এটা আমার জন্য ওই রাতটা ছিল কঠিন। দক্ষিণখান 2 নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচন করেছিলাম 2011-তে। এর পরবর্তীতে থেকেই আওয়ামী লীগ আমাকে বললো যে নির্বাচন তো করো নাই, মামলা খাওয়ার একটা রাস্তা তৈরি করেছ। এরপর থেকে দেখলাম যে 12 সাল থেকে এই অঞ্চলের রাজনৈতিক যত মামলা হয়েছে প্রত্যেকটা মামলায়, দক্ষিণখান থানার প্রত্যেকটা উত্তরার মামলায় আমাকে জড়ানো হয়েছে। 15 সালে আমাকে প্রশাসনের ডিবি অফিস থেকে আলাদা বিশেষ টিমের মাধ্যমে আমার এই প্রতিষ্ঠান থেকেই আমাকে গ্রেপ্তার করা হয়। 15 ফেব্রুয়ারি আমার গ্রেপ্তারের মাধ্যমে সন্ত্রাস দমন আইনে আমাকে প্রথম রাজনৈতিক সেই মামলায় আমাকে অভিযুক্ত করে। প্রায় 30 থেকে 40টা মামলা
যেহেতু আওয়ামী লীগের সময় কিছু মামলা ছিল, ভাগ হয়ে একাধিক মামলা হইতো, 2টা হয়তো 3টা হয়তো, তো এইভাবে আমার প্রায় 40টার উপর মামলা ছিল। হয় আমার স্কুলের ভিতরে ছাত্রছাত্রীদের সামনেই, যে আমার মনে আছে যে একটি মোটা বাঁশের ব্যাট ছিল তাদের হাতে, ওটা দিয়ে আমাকে মানে মারতে মারতে ওই লাঠিটা ভেঙে যায়। এক পর্যায়ে আমার স্কুলের একটা স্লিপার ছিল বাচ্চাদের দোলনা, এই দোলনার একটা রড ছিল, এই রডটা নিয়েছে আমাকে মারার জন্যে। পিসমোড়া বান দিয়ে আমাকে এই জায়গা থেকে এরকমভাবে নিয়ে গেছে যেরকম মনে হয় যে একজন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে আসছে। 3টা বাহিনী একসাথে আক্রমণ করেছিল এবং আমাকে গ্রেপ্তার করার পরে ডিবির কিছু কিছু বাইরা আমাকে ভয় দেখাচ্ছে এবং বলতেছিল যে আজকে রাত্রে তোমার জন্য, আগামীকালকে ক্রস ফায়ারে দেওয়া হবে তোমাকে। তো হয়তো মনে করছি যে হয়তো আমার আজকে হয়তো শেষ। তখন আমি নিজের গুনাহ খাতাগুলো মাপ চাওয়ার চেষ্টা করেছি এবং নিজেকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করেছিলাম। ওই রাতটা আমাকে সন্তানের দিকে চিন্তা করে, দুঃখিত, পরিবারের কথা চিন্তা করে হয়তো মধ্যে মধ্যে খারাপ লাগতো। দক্ষিণখান থেকে ঘুরে আমাকে আবার সাজানো নাটকের মাধ্যমে আমার বাসায় নিয়ে আসা হলো। দেখলাম যে একটা বালতিতে অনেক কিছু নিয়ে আমার বাসায় চলে গেল। বাসার ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হলো না। কিছু বালতি নিয়ে ঢোকার পরে নাটক সাজানো হলো যে বালতির ভিতরে পেট্রোল বোমা ছিল। তো এটা দিয়ে মিডিয়া, তখন সাথে সাথে মিডিয়া ঢুকানো হলো। মিডিয়াকে বলা হলো দেখেন আমরা এই জায়গায় পেট্রোল বোমা পেয়েছি এবং এর মাধ্যমে এই কারণে তাকে আমরা নিয়ে যাচ্ছি। এইভাবে আমাকে ওই সন্ত্রাস দমন আইনে তখন মামলা দিয়ে কারাগারে পাঠানো হলো। শিক্ষার সাথেই শুরু করেছিলাম। আমার এই যে কিডস গার্ডেন একাডেমি প্রতিষ্ঠানটি আমি ছাত্র জীবন শেষ হওয়ার সাথে সাথেই আমরা প্রতিষ্ঠা করেছিলাম। এখন এটাতেই মূলত আমি সময় দিচ্ছি। আমি ছোট থেকে এই এলাকায় বড় হয়েছি। এলাকার জনগণের অবস্থা এবং এলাকার অবস্থা দেখে যে এলাকাকে যদি আমরা সুন্দর করতে হয়, এলাকার মানুষের ভাগ্য যদি পরিবর্তন করতে হয়, তাহলে কাউন্সিলর হচ্ছে স্থানীয় মূল দায়িত্ব থাকেন। উনি যদি সৎ হয়, যোগ্য হয়, তাহলে এই এলাকার মানুষের যে ভাগ্যের পরিবর্তন, এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। এবং বাংলাদেশ জামায়াত ইসলামীও এই জনগণের কল্যাণের জন্যই, কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতি। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের সেই আদর্শকে এই এলাকার ভিতরে প্রতিষ্ঠা করা মূল উদ্দেশ্য নিয়েই আমি কাউন্সিলর নির্বাচন করার জন্য চিন্তা করছি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীও আমাকে নিয়ে কাজ করানোর জন্য চিন্তা করছে। আমার 49 নং ওয়ার্ড, কাওলা, আশকলা এবং গাওয়ায়, এই 3টা এলাকা নিয়ে 49 নং ওয়ার্ডের এরিয়া। এই এলাকায় ঢাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ার পর থেকেই আমাদের রাস্তাঘাটের কোনো উন্নয়ন এখন পর্যন্ত আমরা বাস্তবে দেখছি না। সুয়ারেজের লাইনের কোনো উন্নয়ন হচ্ছে না। তারপর হচ্ছে আমাদের মশার প্রাদুর্ভাব অত্যধিক ব্যাপক এবং আমাদের এই এলাকার জন্য বাচ্চাদের খেলাধুলার কোনো মাঠ নেই। কবরস্থান, এলাকার বাসিন্দাদের মৃত্যুবরণ করলে কবরস্থ করার জন্য দেখা যাচ্ছে কোনো কবরস্থান নেই। সরকারি হাসপাতাল নেই। সরকারি আমাদের যে গণবসতি, সেই গণবসতির তুলনায় হাই স্কুল এবং কলেজের সংখ্যাটা খুব কম, সেটা বৃদ্ধি করা দরকার। সাথে সাথে আমাদের মা বোনদের রান্নাবান্নার জন্য গ্যাসের সংকট। আরেকটি বড় ধরনের সংকট হচ্ছে যে এলাকায় কিশোর গ্যাংয়ের একটা প্রাদুর্ভাব আছে, এটা থেকে আমাদের এলাকার মানুষদেরকে মুক্ত করা দরকার। 49 নং ওয়ার্ডের বাসিন্দাদের প্রতি আমার আহ্বান হচ্ছে এই অঞ্চলের উন্নয়নের জন্য প্রশাসন যেভাবে কাজ করবে, সরকার যেভাবে কাজ করবে, সাথে সাথে আমাদেরকেও এই উন্নয়নের জন্য নিজেদের চেষ্টা করতে হবে পরিবেশ সুন্দর রাখার জন্য, এবং যারা পরিবেশ সুন্দর রাখতে পারবে এই ধরনের যোগ্য সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করা। দর্শক, উত্তরা নিউজের আজকের বিশেষ আয়োজন প্রত্যাশার ঢাকা 18 অনুষ্ঠানের আমরা এখানেই শেষ করছি। অনুষ্ঠানের শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত চোখ রাখুন উত্তরা নিউজের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।